আমি একজন কাজের ছেলে ছিলাম। ওই বাড়ির মালকিন খুবই সুন্দর ছিলেন দেখতে। যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক প্রত্যেকদিন রাতে তার বউয়ের সঙ্গে ঘুমাতে বলতো আমাকে। আমার নাম রোহিত। আমি একটি গরিব ঘরের ছেলে ছিলাম। 15 বছর বয়সে টাকা ইনকাম করার জন্য শহরে চলে এসেছিলাম। আমার বাবা কাজ করতে পারতেন না। উনি সবসময় অসুস্থ থাকতেন। বাধ্য হয়ে আমাকে ঘরের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হয়েছিল। তাই এত অল্প বয়সে আমাকে শহরে চলে আসতে হয়। 15 বছর বয়সে শহরে আসার পরে 2-3 বছর আমি একটা ধাবায় কাজ করেছিলাম। সেখানে যা টাকা পয়সা ইনকাম করতাম তার 2 ভাগ বাড়িতে পাঠিয়ে দিতাম এবং কিছুটা আমার কাছে রাখতাম। ওই ধাবাতে কাজ করার সময় খাবার খরচা আমার লাগতো না। তাই যা টাকা ইনকাম করতাম তার 2 ভাগ বাবাকে পাঠিয়ে দিতাম। বেশ কয়েক বছর এই ধাবাতে কাজ করার পরে একটা বড় বাড়িতে আমি কাজ করতে যাই। ওই ঢাবার মালিক কিছু অসুবিধের জন্য তার নিজের ঢাবা তুলে দেয়। যেহেতু আমি বেশ কয়েক বছর সেখানে কাজ করেছিলাম, তাই ঢাবার মালিক জানতো এই অজানা অচেনা শহরে আমার কাজ পেতে অনেক অসুবিধে হবে। তাই মালিক আমার একটা বড় বাড়িতে কাজের ব্যবস্থা করেছিল। আমার ঢাবার মালিক খুবই ভালো ছিল। উনার পারিবারিক কিছু সমস্যার জন্য ঢাবা বন্ধ করে দেয়। তারপর আমি চলে আসি নতুন মালিকের বাড়িতে। নতুন মালিক আগের মালিকের থেকেও বেশি টাকা দিতেন। ও আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেন। নতুন মালিক বলে দিয়েছিলেন উনার বাড়ির সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। উনি আমাকে ডবল স্যালারি দিবেন। আগে ঢাবায় কাজ করে আমি যা টাকা পেতাম, এই নতুন মালিকের বাড়িতে তার থেকেও ডবল টাকা পেতাম। মালিক ও মালকিনের 8 বছর হয়ে গেছিল বিয়ে হতে, কিন্তু ওদের নিজের কোনো বাচ্চা ছিল না। এত বড় বাড়িতে ওরা একাই থাকতো। এই বাড়িতে আর কোনো কাজের মাসি বা কোনো কাজের ছেলেও ছিল না। আমি একাই কাজ করতাম। তারা খুব বেশি কাজের লোক রাখতো না, কারণ তারা কারো ওপর বিশ্বাস করতো না। এবং আমার ঢাবার মালিক এই মালিককে বলেছিলেন আমি খুব ভালো কাজ করি এবং আমি একজন বিশ্বস্ত ছেলে। তাই নতুন মালিক আমাকে কাজে রেখেছিলেন। ওদিকে আমার বাবা মাকে যখনই ফোন করতাম, বাবা খুব আফসোস করতো এবং বলতো এত ছোট বয়সে আমি তোমার উপরে কাজের চাপ কখনো দিতাম না, যদি না আমার শরীরটা খারাপ থাকতো। আমার শরীরের অবস্থা ভালো নেই, আমার খুব কষ্ট হয়। তুমি এত কম বয়সে আমাদেরকে টাকা ইনকাম করে দিচ্ছ। আমার সবে 19 বছর বয়স হয়েছিল। তখন আমি বাবাকে বুঝিয়ে বলতাম এবং বাবাকে সান্ত্বনা দিতাম ভগবান যার সঙ্গে যা করে সেটা ভালোর জন্যই করে। কাজের শেষে প্রত্যেক দিন আমি বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলতাম। এই বাড়িতে মালকিনকে আমি খুব বেশি দেখতে পেতাম না। উনি সারাক্ষণ নিজের ঘরের মধ্যেই থাকতেন। উনি কোনো কাজবাজ করতেন না। ওই জন্যই তাদের 24 ঘন্টা একটা কাজের লোকের প্রয়োজন হতো। বাড়ির বাইরে দুটো ছোট ঘর ছিল, ওই ঘরে আমি থাকতাম। আমার মালকিন খুবই সুন্দর ছিলেন দেখতে। যখনই আমি ঘর পরিষ্কার করতাম এবং ওনার বিয়ের ছবি দেখতাম তখন বিশ্বাস করতে পারতাম না যে উনি 8 বছর আগে যতটা সুন্দর ছিলেন আজও ঠিক ততটাই সুন্দর হয়েছিলেন। মালকিন এতটাই সুন্দর ছিলেন দেখতে যে উনাকে দেখে কেউ বলবে না যে উনার 8 বছর আগে বিয়ে হয়েছে। ঘরে বেশ কয়েকটা জায়গায় উনার ছবি লাগানো ছিল। যখনই আমি মালকিনের ছবির দিকে দেখতাম তখনই তাকিয়ে থেকে যেতাম। একদিন ঘর পরিষ্কার করার সময় মালকিনের ছবির দিকে আমার নজর চলে যায়। মালকিনের ছবির দিকে নজর যেতে আমি তাকিয়ে থেকে যাই। খেয়াল করতে পারিনি যে পেছন দিকে মালিক দাঁড়িয়েছিলেন। আমি যেই ঘুরে দেখি উনি আমার দিকে তাকিয়েছিলেন, তখন বুঝতে পেরেছিলাম মালকিনের ছবির দিকে তাকানোর জন্য উনি আমার দিকে অনেক বেশি রেগে তাকিয়েছিলেন এবং অনেক বেশি জোরে আওয়াজে বললেন, এদিক ওদিক না তাকিয়ে বাড়ির কাজে মন দাও। মালিক বেশিরভাগ সময় বাড়ি থেকে অফিসের কাজগুলো করতেন। উনি অফিসে কম যেতেন। উনি আমার সঙ্গে এমনিতে খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু যখনই মালকিনের ব্যাপারে কোনো কথা হতো উনি আমার দিকে অনেক রাগীভাবে তাকাতেন ও অনেক রাগী মুড নিয়ে আমার সঙ্গে কথা বলতেন। সেদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ করে দেখি মালকিন রান্নাঘরে ঢুকে পড়েন এবং আমাকে বলেন, রাজু, আমার জুসটা রেডি করে দাও। আমি সেদিন প্রথম মালকিনকে রান্নাঘরে দেখেছিলাম। উনি সাধারণত বাড়ির কোনো কাজ করতেন না। মালকিনের মুখ থেকে রাজু নাম শুনে মালকিনকে বলি, ম্যাডাম, আমার নাম রোহিত। মালকিন তখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন ও বলেন, ও সরি,
ভুলে গেছিলাম তোমার নাম রোহিত। তখন দেখি মালিক রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। মালিককে হঠাৎ করে দেখে আমি জিজ্ঞেস করি, মালিক আপনার কি কিছু লাগবে? মালিক তখন অনেক রেগে আমার দিকে এগিয়ে এসে বলেন, আমার কখন কি লাগবে কি না লাগবে তোকে ঠিক জানিয়ে দিব। আমার উপরে হুকুম করা আসপর্দা একদম দেখাবি না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক আমার সঙ্গে মাঝে মধ্যে এরকম ব্যবহার কেন করতেন। মালকিন তখন মালিককে এক সাইডে নিয়ে গিয়ে আস্তে করে বলেন, তুমি প্রত্যেকটা কাজের ছেলের সঙ্গে এরকম করো। এর আগের যে কাজের ছেলে রাজু ছিল তুমি ওর সঙ্গেও এরকম করেছিলে, তাই রাজু আজ কাজ ছেড়ে চলে গেছে। কাজের ছেলেদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, নইলে কেউ আমাদের বাড়িতে কাজ করতে চাইবে না। মালকিন যদিও বা এই কথাগুলো আসতে বলেছিলেন, কিন্তু আমি শুনে নিয়েছিলাম এবং ভাবছিলাম আমার আগের চাকরটার সঙ্গে না জানি কি হয়েছিল যে সে কাজ ছেড়ে পালিয়ে গেছিল। আমার এই বাড়িতে কাজ করতে মোট 10 দিন হয়েছিল। তারপর মালকিন জুসের গ্লাসটা এক হাতে নিয়ে মালিকের সঙ্গে রান্নাঘর থেকে চলে যান। তার কিছুক্ষণ পরে আমার রান্নাবান্না হয়ে গেলে মালিক ঘরে এসে আমাকে অনেক রেগে বলেন, খাওয়া দাওয়া হয়ে গেলে আমার রুমে আসবে, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। মালিকের মুখ থেকে জরুরি কথা শুনে তো আমি ভয় পেয়েছিলাম। তারপর রান্নাবান্না করে টেবিলের মধ্যে সমস্ত খাবার এনে রেখে দিয়ে মালিক ও মালকিনকে খেতে দিয়েছিলাম। ওনাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি রান্নাঘরে বসে দুটো খাবার খেয়েছিলাম। খাওয়ার পরে আমি বাড়িতে ফোন করি এবং বাবার সঙ্গে ফোনে কথা বলা শুরু করেছিলাম। ঠিক তখনই মালিক রান্নাঘরে এসে দাঁড়িয়ে পড়েন। উনাকে দেখে আমি ভয়ে ফোনটা রেখে দিই। উনি তখন বলেন, তোকে বলেছিলাম না খাওয়া দাওয়া করে আমার ঘরে আসবি, তোর সঙ্গে জরুরি কথা আছে। আমি তখন ভয়ে মালিককে বলি, মালিক আমি ভুলে গেছিলাম। মালিক তখন কাছে এসে আমার শার্টের কলারটা জোরে ধরে আর বলে, যতটা বলছি ততটাই কর, ওর থেকে বেশি করার চেষ্টা করবি না, আর তাড়াতাড়ি আমার রুমে আয়। আমার তো খুব টেনশন হচ্ছিল এটা ভেবেই যে মালিক আমাকে কি এমন কথা বলার জন্য নিজের ঘরে ডাকছেন। রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে আমি মালিকের ঘরে গেলাম। মালিকের ঘরে ঢুকতে উনি বলেন, ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি মালিক একটা নতুন ড্রেস বের করেছেন। নতুন ড্রেসটা বের করে আমাকে বলেন, এই ড্রেসটা পরে আয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক কি করতে চাইছিলেন। তারপর আমি জিজ্ঞেস করলাম, এত সুন্দর ড্রেস এত রাতে পরে আমি কোথায় যাব মালিক? উনি তখন বলেন, ড্রেসটা পরে আয়, তারপর তোকে সব কথা বলছি। আমি বাথরুমে গিয়ে নিজের জামাটা খুলে মালিকের দেওয়া সুন্দর ড্রেসটা পরে নিই। ড্রেসটা পরে নিয়ে মালিকের সামনে এসে দাঁড়াই। মালিক তখন আমাকে দেখে বলেন, বাহ, এই ড্রেসে তোকে খুব মানিয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকেই তোকে কাজের লোক মনে হয় না। তারপর উনি নিজের সব থেকে দামি পারফিউমটা আমার জামায় দিয়ে দেন এবং বলেন, আজ তো সে তোর উপরে পাগল হয়ে যাবে। আজ তোর ফুলসজ্জার রাত, ভালো করে রেডি তো হতেই হবে। ফুলশয্যার কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না মালিক কার কথা বলছিলেন। তাহলে মালিক কি আমার বিয়ে দিতে চেয়েছিলেন? তারপর উনি যা বলেন ওটা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাই। ওনার কথা শুনে ভয়ে আমার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। উনি আমাকে বলেন, মালকিনের সঙ্গে আজ তোমার ফুলশয্যার রাত, আজ তুমি মালকিনের সঙ্গে রাত কাটাবে। মালিকের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে যাই। মালিক কিভাবে নিজের স্ত্রীর সঙ্গে এরকম করতে পারেন? আমি তখন মালিকের পা ধরে অনেক রিকোয়েস্ট করি যে মালিক এরকম করবেন না, আমি অনেক গরিব ঘরের ছেলে, দুটো টাকার জন্য আপনার বাড়িতে কাজ করছি, আমি এরকম কাজ করতে পারবো না। মালকিনকে আমি খুব শ্রদ্ধা করি, আমার চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে আসে এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। মালিক তখন বলেন, আমার পা ধরে কোনো লাভ নেই, এই কাজটা তোমাকে করতেই হবে। তোমাকে যে অ্যাডভান্স হিসাবে 40,000 টাকা দিয়েছিলাম ওই টাকাটা এক্ষুনি আমাকে ফেরত দিতে হবে এই কাজটা না করলে। মালিক যে 40,000 টাকাটা আমাকে দিয়েছিলেন সেই টাকাটা আমি বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। ওই মুহূর্তে 40,000 টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। তখন আমি বুঝতে পেরেছিলাম এই 40,000 টাকা অ্যাডভান্স হিসাবে মালিক আমাকে কেন দিয়েছিলেন, যাতে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন। আমি কান্নাকাটি করে হাত পা ধরে মালিকের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি আমার একটাও কথা শোনেননি। তারপর আমার হাত ধরে টেনে নিয়ে যান মালকিনের ঘরে। মালকিন তখন নাক ডেকে ঘুমোচ্ছিলেন। তারপর মালিক আমাকে ঘরের ভেতরের দিকে ধাক্কা মেরে দিয়েন এবং পেছন দিক থেকে উনি দরজাটাকে লক করে দেন। মালিকের ধাক্কা দিতেই হোঁচট খেয়ে আমি মালকিনের উপরে পড়ে যাই। মালকিন তখন ভয়ে আমাকে ঠেলে ফেলে দেন। আমিও তাড়াতাড়ি করে দূরে সরে যাই এবং হাত জোর করে দাঁড়াই। মালকিন তখন বলেন, তুমি এত রাতে এরকম ড্রেস পরে আমার ঘরে কি করছো রোহিত?
আমি ভয়ে কাঁদতে কাঁদতে হাত জোড় করে মালকিনকে বলি, মালকিন আমি কিছু করিনি, মালিক জোর করে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি উনাকে বারণ করেছিলাম, উনি আমার একটাও কথা শোনেননি। আমার মনে অনেক ভয় ছিল, যদি মালকিন মিথ্যা অপরাধে আমাকে ফাঁসিয়ে দেন তাহলে আমার জেল হয়ে যেতে পারে। সাধারণত একটা ঘরে যদি ছেলে ও মেয়ে থাকে তাহলে ছেলেরা কোনো দোষ না করলেও মেয়েরা খুব সহজেই ছেলেদের মিথ্যা অপরাধে ফাঁসিয়ে দিতে পারে। ওই ভয়টা আমার মনের মধ্যে ছিল। আমি তখন বাবা মায়ের কথা ভাবছিলাম, আজ যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে তাদের মুখ দেখাবো। মালকিন তখন আমার মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি ভয় পেও না, এসে বিছানায় শুয়ে পড়ো, আমি সোফাতেই শুয়ে যাব। মালকিনের কথা শুনে আমি তো চমকে গেছিলাম, কারণ আমার মনের মধ্যে যে ভয়টা ছিল মালকিনের চোখে আমি সেই ভয়টা দেখতে পাইনি। উনি নর্মাল ছিলেন এবং এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, এত কিছু হওয়ার পরেও উনি স্বাভাবিক অবস্থায় কি করেছিলেন। তারপর উনি সোফাতে শুয়ে পড়েন। আমি তো ভয়ে দরজার গায়ে সেটেছিলাম। সেদিন সারা রাত আমি দরজা ধরে দাঁড়িয়েছিলাম। ভয়ে আমার ঘুম হয়নি এবং ভাবছিলাম কিসের জন্য আমি এই বাড়িতে কাজ করতে এসেছিলাম, কারণ আমি খুব বাজেভাবে এই বাড়িতে এসে ফেঁসে গিয়েছিলাম। তারপর ভাবছিলাম যে সকাল হতে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু পালিয়ে গিয়েও তো আমার রক্ষে ছিল না। মালিকের 40,000 টাকা ফেরত দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। ওই টাকাটা আমি বাবাকে খরচ করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে মালকিন দিব্যি সুন্দর নাক ডেকে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। দেখে মনে হচ্ছিল মালকিনের জন্য এইসব কোনো ব্যাপারই না। যখন সকাল হয় তখন মালিক এসে ঘরের দরজা খুলে দেন। ঘরের দরজা খুলতেই আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। ঘর থেকে বেরোতেই মালিক আমাকে জিজ্ঞেস করেন, আমার বউয়ের সঙ্গে তোমার রাত কেমন কেটেছে। আমি তখন হাত জোড় করে মালিককে বলি, মালিক আপনি কেন আমার সাথে এরকম করছেন, দয়া করে আমাকে বাড়ি যেতে দেন। মালিক তখন আবার বলেন, 40,000 টাকার কথা মনে আছে তো? এই বাড়িতে আমি যতদিন চাইব তোমাকে ততদিন থাকতে হবে। সেদিনের পর থেকে প্রত্যেক দিনই মালিক নিজের স্ত্রীর ঘরে আমাকে পাঠিয়ে দিতেন। না চাইতেও বাধ্য হয়ে আমাকে মালকিনের ঘরে যেতে হতো। মালকিনের ঘরে গিয়ে এক কোণায় আমি চুপচাপ বসে থাকতাম। অন্যদিকে মালকিন সোফায় গিয়ে ঘুমিয়ে পড়তেন। মালকিনকে দেখেও আমি খুব আশ্চর্য হতাম, উনি এইসব কেন সহ্য করছিলেন। উনি তো মালিকের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারতেন। বেশ কিছুদিন এভাবে চলার পরে সহ্য করতে না পেরে আমি সেদিন মালকিনের ঘরে যাই জিজ্ঞেস করতে, কেন উনি এসব সহ্য করেন। মালিক প্রত্যেক দিন রাতে আমাকে এটা আশা করে ঘরে যেতে বলতেন যে আমি হয়তো সেই রাতে মালকিনের সঙ্গে কাজটা সেরে ফেলব। কিন্তু যতই হোক উনি আমার মালকিন ছিলেন, আমি উনাকে সেই চোখে কোনোদিনই দেখিনি। যদিও বা উনি দেখতে ভীষণ সুন্দরী ছিলেন। আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে সুযোগের সদ্ব্যবহার করত, কিন্তু আমি ওই ধরনের ছেলে ছিলাম না। মালিক প্রত্যেক দিন আমাকে মালকিনের ঘরে নিয়ে আসতেন এবং প্রত্যেক দিন পেছন দিক থেকে দরজাকে লক করে দিতেন। ওদিকে মালকিন নাক ডেকে সোফাতেই শুয়ে পড়তেন। উনার তো কোনো চিন্তাই ছিল না। আমার সন্দেহ হয়েছিল মালিক এবং মালকিন দুজনের উপরে। একটা নর্মাল মানুষ কিভাবে রাতের বেলা নিজের স্ত্রীর ঘরে পরপুরুষকে যেতে বলতে পারে। তার পরের দিন মালিক ও মালকিনের ঝগড়ার আওয়াজ শুনতে পায়। মালকিন জোর জবরদস্তি মালিককে কিছু খেতে বলছিলেন। ও অনেক বেশি বকাবকি করছিলেন মালিকের উপরে, আর বলছিলেন, তোমার এই দুর্ব্যবহারের জন্য আমাদের বাড়িতে কোনো চাকর থাকবে না। এর আগে তুমি রাজুর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছিলে, তাই সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মালিকের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আমি সব কিছু শুনছিলাম। তখন বুঝতে পেরেছিলাম এর আগের যে চাকর ছিল মানে রাজু, তার সঙ্গেও ওই রকম ব্যবহার করা হয়েছিল, ঠিক আমার সঙ্গে যেমন মালিক ব্যবহার করছে। তাই সেই চাকরটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। এতদিনে আমি বুঝতে পারি। সেদিন মালিকের ঘর থেকে চলে যাওয়ার পরে আমি মালকিনের ঘরে ঢুকি। তারপর উনাকে জিজ্ঞেস করি মালিক আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে। মালকিন সাধারণত খুব নম্র স্বভাবের ছিলেন। উনি আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেন না। মালকিন আমাকে নিজের ঘরে দেখে বললেন, আমি তোমারই অপেক্ষা করছিলাম, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। তোমার থেকে এই কথাগুলো আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। তোমার মালিকের এরকম করার কারণ হচ্ছে উনি এখন অসুস্থ আছেন। 2 বছর আগে তোমার মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন মাথায় আঘাত লেগে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বিয়ের পরে তোমার মালিক আমাকে সবসময় সন্দেহ করত। অফিস যাওয়ার পরে সে বারবার ফোন করে আমার খোঁজ খবর নিত। সে ভাবতো তার অনুপস্থিতিতে আমি কোনো পরপুরুষের সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করেছি। সবসময় তার মনে একটাই চিন্তা হতো,
আমি হয়তো কোনো পরপুরুষের সঙ্গে কথা বলছি। তোমার মালিক সবসময় আমাকে সন্দেহ করত। এইসব কারণের জন্য তোমার মালিকের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম এগুলো তার মনের ভুল ধারণা। তারপর সেদিন যখন তোমার মালিকের অ্যাক্সিডেন্ট হয়, সেদিন আমি তোমার মালিকের বন্ধুর সঙ্গে হসপিটাল গিয়েছিলাম। তোমার মালিক যখন হসপিটালে অ্যাডমিট ছিল তখন আমাকে তার বন্ধুর সঙ্গে দেখে সন্দেহ করেছিল। অ্যাক্সিডেন্টের সময়ও সে ভেবেছিল আমার সম্পর্ক তার বন্ধুর সঙ্গে আছে। কিন্তু আমাদের নিজের লোক কেউ ছিল না। আমাদের আগেও পরে যেহেতু কেউ ছিল না, তাই বাধ্য হয়ে তার বন্ধুর সঙ্গে আমাকে হসপিটাল যেতে হয়েছিল। অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার মালিকের আরও অনেক বেশি সন্দেহ আমাকে নিয়ে হতো। তোমার মালিক বেঁচে আছে ওটাই আমার জন্য অনেক বড় কথা। এখন উনার ব্রেনের অবস্থা ঠিক নেই। ঠিক হওয়ার জন্য এখনও সময় লাগবে। আমি তাকে জোর করে ওষুধগুলো খাইয়ে দিই। তোমার মালিক ওষুধও ঠিকঠাক খেতে চায় না। তাই সে এখন যে কোনো পরপুরুষ দেখলেই তাকে আমার কাছে নিয়ে আসে। ও বলে ওই পরপুরুষের সঙ্গে আমাকে রাত কাটাতে হবে। তোমার মালিক এটা প্রমাণ করতে চায় যে আমি সত্যি একজন চরিত্রহীন মহিলা। আমি জানি এগুলো তার ব্রেন খারাপ হওয়ার একটা অংশ। তাই এই কথাগুলো আমি অত বেশি মাইন্ডে নিই না। কারণ তোমার মালিককে আমি অনেক ভালোবাসি। আমি তাকে সুস্থ করতে চাই। তার মাথা থেকে এই কথাটা দূর করতে চাই এবং তাকে ঠিক করার জন্য তোমাকে আমার সঙ্গ দিতে হবে। আমাদের বাড়িতে এর আগে যে চাকরটা ছিল তার নাম ছিল রাজু। রাজুর সঙ্গেও তোমার মালিক এই রকমই ব্যবহার করত। কিন্তু রাজু আমার সঙ্গে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল। তাই আমি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু তুমি যখন প্রথম দিন আমার ঘরে এসেছিলে, তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা ভালো ছেলে এবং তুমি আমার সঙ্গে কোনো খারাপ কাজ করবে না। তাই এতদিন তোমার মালিকের পাগলামি আমি সহ্য করছিলাম। নইলে তুমি আমার সঙ্গে কোনো খারাপ কাজ করলে তোমাকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। মালকিন এই কথাগুলো বলার পরে কাঁদতে শুরু করেন আর বলেন একটা মেয়ে হয়ে এসব সহ্য করা অনেক কষ্ট। আমি তখন মালকিনকে বলি, মালকিন আপনি একদম চিন্তা করবেন না। মালিককে ঠিক করার জন্য আমি আপনার সাহায্য করব। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। সেদিনের পর থেকে মালিক যা বলতেন আমি চুপচাপ সেটা শুনে নিতাম এবং মালিককে ওষুধ খাওয়ানোর সময় আমি মালকিনের সাহায্য করতাম। আজ মালকিনের বাড়িতে 3 বছর হয়ে গেছে। আমি এখনও ওদের বাড়িতেই কাজ করি। মালিক এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছেন। উনি আর আমাকে মালকিনের ঘরে যেতে বলেন না। মালিকের সুস্থ হওয়ার পরে মালকিন আমার একটা গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, যার নাম ছিল বিউটি। বিয়ের আগে আমি ভাবতাম মালকিনের মতোই আমারও একটা সুন্দর বউ হবে। গরিব হলেও আমার বউ ভীষণ সুন্দর দেখতে। আমি আমার বউকে খুবই ভালোবাসি। আমরা দুইজন মালিকের বাড়িতেই কাজ করি এবং মালিকের বাড়িতেই থাকি। মালিক এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন। এটার জন্য মালকিন আমাকে মাঝে মধ্যেই বলেন, রোহিত তুমি আমার সাহায্য না করলে তোমার মালিককে ঠিক করতে পারতাম না। আজ তোমার জন্য তোমার মালিককে ঠিক করতে পেরেছি। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে, আমি তোমার সাহায্য করব। এখন আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এতটাই।